সবাইকে শুভ সকাল। আমাদের টিটিকিউসি 2 ল্যাবে আজকে যে এক্সপেরিমেন্টটি আমরা দেখব সেটি হচ্ছে ডিটারমিনেশন অফ পোরোসিটি ওর এয়ার পারমিএবিলিটি অফ দ্য ফেব্রিক। তো এয়ার পারমিএবিলিটি অফ দ্য ফেব্রিক নামেই আমরা বেশি চিনি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই টার্মটা আমাদের বুঝতে হবে অ্যাবাউট এয়ার পারমিএবিলিটি। যে ডিটারমিনেশন অফ পোরোসিটি মানে হচ্ছে ফাইবারের ফেব্রিকের ভিতরে আমরা কি নিটেড অথবা ওভেন করে ফেব্রিক তৈরি করছি, তাই না? ওয়ার্প অথবা ওয়েব, তো সেখানে কিছু পরিমাণ গ্যাপ থেকে যাচ্ছে। তো এই যে গ্যাপ থেকে যাচ্ছে ফাঁকা জায়গাগুলি, সেগুলো দিয়ে আমাদের কি বায়ুটা পাস হয়। তো কি পরিমাণ গ্যাপ আছে আর কি পরিমাণ বায়ু পাস হয় সেটাই আজকে আমরা নির্ণয় করব। সেটাকে আমরা বলতেছি পোরোসিটি অথবা এয়ার পারমিএবিলিটি বলছি। এয়ার পারমিএবিলিটিটা বহুল ব্যবহৃত টার্ম এবং সহজে বোঝার জন্য যে আমি যে ফেব্রিকটা ডেভেলপ করলাম সেই ফেব্রিকটা দিয়ে কি পরিমাণ বাতাস পাস করতে পারছে সেটাকে আমরা বলতেছি এয়ার পারমিএবিলিটি। তো অনেক সময় দরকার হয় না আমাদের এমন কিছু ফেব্রিক আমরা ডিজাইন করি যে সেটার একবারে বাতাস প্রবাহ বন্ধ হয়ে যায়, বা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বডি টেম্পারেচার রেইজ করে বা বডি থেকে যে ময়েশ্চার বা সুইটিং গুলি সেগুলো রিলিজ করতে পারে না। তো যাই হোক, তো এই যে বডি হিটটা রিলিজ করার জন্য হলেও কিন্তু একটা ফেব্রিকের এয়ার পারমিএবিলিটি থাকা দরকার। মনে করো তুমি এমন একটা ফেব্রিক পরেছো যেটার ভিতরের বাতাস বাইরের বাতাস ভিতরে এবং ভিতরের বাতাস বাইরে যেতে পারে না, তাহলে কিন্তু তোমার প্রচন্ড গরম লাগবে। তো বিশেষ করে শীতকালে আমরা এই ধরনের পোশাক পরে থাকি। এবং এছাড়াও বিশেষ করে প্যারাশুট ফেব্রিকে যদি বাতাস বের হয়ে যায় তাহলে তো হবে না, সেখানে আবার ধরে রাখতে হবে। তো এই সমস্ত প্রয়োজনীয়তা থেকে সাধারণত এয়ার প্রুফ যে ফেব্রিক গুলি সেগুলো তৈরি করা হয়, বা এই ধরনের আরো অ্যাপ্লিকেশন যেমন ওয়াটার প্রুফ এ ধরনের ফেব্রিক তৈরি করা হয়। তো আজকে যেটা সেটা হচ্ছে এয়ার প্রুফ বা এয়ার পারমিএবিলিটি টেস্ট। কোন একটা ফেব্রিক মনে করো এয়ার প্রুফ প্যারাশুট তৈরির জন্যই মনে করো তৈরি করা হলো, সেই ফেব্রিকের ভিতর দিয়ে বাতাস যেতে পারবে কিনা সেটা নির্ণয় করার জন্য যে টেস্ট সেটার নাম হচ্ছে এয়ার পারমিএবিলিটি টেস্ট অথবা ডিটারমিনেশন অফ পোরোসিটি অফ ফেব্রিক টেস্ট। পোরোসিটি মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে গ্যাপটা মাঝখানে, যে গ্যাপটা অর্থাৎ ফাইবারের এবং ইয়ানের মাঝখানে যে গ্যাপটা অর্থাৎ ফেব্রিকের যে ফাঁকা জায়গাটা সেটিকে বোঝাচ্ছে। ওকে, তো সেজন্য আমাদের একটু থিওরিটা জানা দরকার। তো আমরা একটু দেখি কি বলছে। এখানে বলা হচ্ছে দ্য কনসেপ্ট অফ এয়ার পারমিএবিলিটি ইজ ওয়াইডলি ইউজ ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি টু interpret the intrinsic characteristics of a fabric. Outdoor garments manufacturing in particular frequently employ this technical information describe the functional performance of a product. Definitely এটা একটা functional performance যে কি পরিমাণ বাতাস পাস হতে পারে। So air permeability is defined as, কিভাবে ডিফাইন করা হচ্ছে, the rate of air flow, কিসের ফ্লো, the rate of air flow passing perpendicularly through a known area। একটা বাতাস কি করছে লম্বভাবে পারপেন্ডিকুলার ভাবে কোন বস্তুর ভিতর একটা এরিয়ার ভিতর দিয়ে যাচ্ছে আন্ডার এ প্রেসক্রাইবড এয়ার প্রেসার এ ডিফারেন্সিয়াল বিটুইন টু সারফেস অফ এ ম্যাটেরিয়াল and it is affected by the fabric porosity। বলা হচ্ছে কি the rate of air flow passing perpendicular through a known area, একটা known এরিয়ার ভিতর দিয়ে বাতাস পাস হচ্ছে আন্ডার প্রেসক্রাইবড এয়ার প্রেসার at a differential between two surface of a material and it is affected by the fabric porosity। ওকে, তাহলে আমরা এয়ার পারমিএবিলিটি বলতে সেটাই বুঝি, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রেসারে আমার ফেব্রিকের ভিতর দিয়ে যে পরিমাণ বাতাস পাস হতে পারবে, এপাশ থেকে ওপাশে যেতে পারবে, সেটাই তার পোরোসিটি। তাহলে যত পরিমাণ বেশি বাতাস প্রবাহিত হতে পারবে তাহলে সেই ফেব্রিকের পোরোসিটি মানে সেই ফেব্রিকের গ্যাপগুলো তত বেশি। The fabric porosity is the total volume of the void space within a specific area of the fabric। void space বলতে বোঝাচ্ছে ফাঁকা জায়গাগুলি। মনে করো এটা যদি একটা ওভেন ফেব্রিক হয়, এই ওভেন ফেব্রিকের একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, সেই এরিয়ার ভিতরে মনে করো 1 × 1 সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে আবার এই যে সুতা দিয়ে তো কিছু জায়গা ভরাট হয়েছে, তাই না? এবং কিছু জায়গা কিন্তু ফাঁকা আছে। তো এই ফাঁকা জায়গাগুলোর আয়তন কত, টোটাল জায়গাটার আয়তন কত এবং এই ফাঁকা জায়গাগুলোর আয়তন কত সেটাকে বোঝাচ্ছে যে দ্য ফেব্রিক পোরোসিটি ইজ দ্য ভলিউম অফ ভয়েড স্পেস। এখানে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে উইথিন এ স্পেসিফিক এরিয়া অফ এ ফেব্রিক। তাহলে ফুল ফেব্রিকটা কত, সেটা হচ্ছে আমার মনে করো ফুল লেন্থ এক্স স্কোয়ার। এটা ফুল এক্স স্কোয়ার যদি হয় এবং এটা যদি ওয়াই স্কোয়ার হয়, শুধুমাত্র ফাঁকা জায়গাগুলোর সমষ্টি যদি
ওয়াই স্কোয়ার হয়, তাহলে আমরা কিভাবে পেতে পারি যে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, লাইক, ওকে। সো দ্য লেভেল অফ এয়ার পারমিয়েবিলিটি ভেরিস ডিপেন্ডিং আপন টাইপ অফ ইয়ার্ন। তাহলে আমরা কিন্তু ভালো করে বুঝি যে কি পরিমাণ বাতাস প্রবাহিত হতে পারছে, তাহলে ফাঁকা যত বেশি থাকবে তত বেশি বাতাস প্রবাহিত হতে পারবে। তো এই বিষয়টা ডিপেন্ড করছে কতগুলো বিষয়ের উপর, যেমন টাইপ অফ ইয়ার্ন, আমরা কি ধরনের ইয়ার্ন ইউজ করছি, অর্থাৎ সেই ইয়ার্নগুলি আমার ফেব্রিকের ভিতরের যে গ্যাপগুলি আছে সেগুলো বন্ধ করে দিচ্ছে না। টাইপ অফ ইয়ার্ন, ফেব্রিক স্ট্রাকচার, কি ধরনের স্ট্রাকচার দিয়ে গঠিত, সেটা কি ডেমিন, টুইল স্ট্রাকচার, কি ধরনের স্ট্রাকচারে গঠিত, এটা কি নরমাল প্লেন, ওকে। অর্থাৎ এই স্ট্রাকচারটাও কিন্তু আমার কি পরিমাণ গ্যাপ থাকছে সেটা থেকে প্রভাবিত করে। ফাইবার প্যারামিটার, কি ধরনের ফাইবার সেটাও ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট ফেব্রিক প্যারামিটারস মেইনটেনিং থার্মাল কমফোর্ট ইনক্লুড এয়ার পারমিয়েবিলিটি। তো এই এয়ার পারমিয়েবিলিটি না থাকলে আমাদের থার্মাল কমফোর্টটা হতো না, এন্ড ওয়াটার ময়েশ্চার পারমিয়েবিলিটি, ট্রান্সপিরেশন, হিট ট্রান্সমিশন এক্সেট্রা। তো আমাদের শরীরে তখন কি গরম লাগা শুরু হতো। তো যাই হোক, air permeability affects the comfort aspects of garment in terms of air passes through the fabric. তুমি মনে করো একটা প্লাস্টিক পরে আছো, তোমার শরীর থেকে কোনো বাতাস প্রবাহিত হতে পারছে না, সেই ক্ষেত্রে তোমার কিরকম লাগবে, বা তোমার যে ফিলিংটা সেটা কিন্তু একটা সুদিং ফিলিং হবে না, বা একটা কমফর্ট তুমি কিন্তু ফিল করবে না। সেজন্য কিন্তু আমাদের ফেব্রিকের এয়ার পারমিয়েবিলিটি দরকার। সো হাই এয়ার পারমিয়েবিলিটি per unit area of a fabric gives lower protection against winds, especially for outerwear garments, whereas low air permeability causes heavy body transpiration, ওকে, ইত্যাদি ইত্যাদি ঘটাবে। তাহলে এয়ার পারমিয়েবিলিটি হচ্ছে আমার ফেব্রিকের ভিতর দিয়ে কি পরিমাণ বাতাস প্রবাহিত করতে পারছে। সহজ কথায় যদি বলি, ফেব্রিকের ভিতরে জায়গা যত বেশি থাকবে, গ্যাপ যত বেশি থাকবে, বাতাস তত প্রবাহিত হবে। এবং এই গ্যাপটা ডিপেন্ড করছে কি ধরনের ইয়ার্ন দিয়ে ফেব্রিকটা তৈরি করছি, একই সাথে কি ধরনের স্ট্রাকচার দিয়ে তৈরি করছি, কি ধরনের ফাইবার দিয়ে তৈরি করছি তার উপরে, ওকে। যেমন সহজ কথা যদি বলি, একটা ডেনিম প্যান্ট, আর যদি ডেনিম প্যান্টে যদি একটা তুমি ফু মারো মুখে লাগায়, আর একটা যদি গামছাতে ফু মারো, তাহলে কোনটাতে বেশি বাতাস প্রবাহিত হবে? অবশ্যই গামছাতে ফু দিলে বেশি বাতাস প্রবাহিত হবে, তাই না? ওকে, নাও the objectives of air permeability test to know about the porosity or air permeability of the fabric। আর এয়ার পারমিয়েবিলিটি জানলেই কিন্তু পোরোসিটি জানা হচ্ছে, যে কি পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে, মানে কি পরিমাণ ফাঁকা জায়গা আছে সেটাও কিন্তু বোঝা যায়। সেই জন্য যে টার্মটা পোরোসিটিটা কিন্তু চলে আসতেছে। ওকে, টু নো এয়ার পারমিয়েবিলিটি টেস্ট প্রসিডিউর সম্পর্কে জানবো, টু নো অ্যাবাউট দ্য এয়ার পারমিয়েবিলিটি টেস্ট ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানবো। ওকে, চলো শুরু করা যাক। বলা হচ্ছে apparatus and machine, air permeability tester, scissors, sample fabric, pen and pencil ইত্যাদি। অ্যাটমসফিয়ার, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার লাগবে 25 ডিগ্রি এন্ড 67 ডিগ্রি। স্ট্যান্ডার্ড যদিও 20 এবং 65, আমাদের দেশে 25 বা 27 ট্রপিক্যাল রিজিয়নের জন্য। ওকে, এবার আসি এয়ার পারমিয়েবিলিটি টেস্টার সম্পর্কে তোমাদেরকে কিভাবে বুঝাই আছে। এইখানে সিম্পলি আসো, এয়ার পারমিয়েবিলিটি টেস্টার। ওকে, তোমরা কখনো এরকম করেছো যে পাটকাঠির সামনে কোনো একটা শলা দিয়ে ফু দিয়ে সেটাকে ইয়ে করেছো বাঁশির মতো? আমি জানি না করেছো কিনা। এরকম একটা নল, এখানে একটা বল থাকে, শলার বল, আর এরকম একটা পাইপ, ঠিক আছে? তো এখানে ওই যে হুকা খায়, ইয়ে খায়, তো এখানে ফু দিলে কি হয়, বলটা এখানে উপরে উপরে উঠে, তুত্তুর করে উপরে, ছোট বাচ্চাটা খেলে জি স্যার, উপরের জি দিকে, স্যার। উপরের দিকে ওঠে। তো আমার যে শিরলি এয়ার পারমিয়েবিলিটি টেস্টার, আমরা প্রথম যে ছবিটি দেখলাম সেটি হচ্ছে যে একটা মডার্ন মেশিনের, কিন্তু তার ভিতরের মেকানিজমটা আমরা একটু জানি, যেটা ওল্ড শিরলি এয়ার পারমিয়েবিলিটি টেস্টার ছিল সেটা সম্পর্কে একটু জানি। তো এখানকার মেকানিজমটা ঠিক অনেকটা এরকমই। এই মেশিনের ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা, মনে করো এখানে 38 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার, অর্থাৎ এখানে ইয়েটা চেঞ্জ করা হয়। মনে করো একটা পাইপ, এই পাইপের মাথায় তুমি ফেব্রিকটাকে বেঁধে দিবা, ওকে, এরপর বাতাস প্রবাহিত করবা। তো এরপরে পাইপের অন্যদিকে কি রয়েছে, একটা ম্যানোমিটার রয়েছে। ম্যানোমিটার মানে এখানে পারদ তারদ ইত্যাদি আছে, এর ভিতর দিয়ে বাতাসটা যেতে পারবে না। অপর প্রান্তটা কি আছে, খোলা আছে, এবং একটা এরকম একটা পাইপ আছে, এই যে এরকম একটা পাইপ আছে। তো পাইপের গায়ে কিছু দাগ কাটা আছে, এবং এখানে একটা এরকম ফ্লোটিং ডিভাইস বলবো যে ফ্লোটিং ইয়ে রয়েছে, প্রথমত শোলার মতো রয়েছে, ওকে।
তো এই যে ফ্লোটিং শোলাটা যখন বাতাস থাকে না তখন নিচে নেমে থাকে এখানে, আর যখন বাতাস দেওয়া হয় তখন সেটা বাতাসের তীব্রতার উপর বেস করে এই যে ফ্লোটিং যে ডিভাইসটা বা শোলা বলবো বা এখন পর্যন্ত সেটা কি করছে, উপরের দিকে উঠছে। এখন আমার যে ফেব্রিকটার এয়ার পারমিয়েবিলিটি টেস্ট করতে হবে সেই ফেব্রিকটা ক্লাম্পে লাগানো হয়। লাগানোর পর উপর থেকে কি করা হয়, বাতাস প্রবাহিত করা হয় একটা নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট প্রেসারে বাতাস প্রবাহিত করা হয়। তো এই বাতাসটা যখন প্রবাহিত হবে তখন কি হবে, কিছু বাতাস এদিকে আসবে কিন্তু এদিক দিয়ে বেরোতে পারবে না, তাহলে বাকি বাতাসটা কোথায় যাবে, এই দিক দিয়ে বেরোয় যাবে, আউটলেট দিয়ে বেরোয় যাবে। কিন্তু এইখানে আমাদের একটা কি আছে, ফ্লোটিং ডিভাইস, তাহলে বাতাস ফেব্রিক দিয়ে যত তীব্র গতিতে পার হবে আমার এই ফ্লোটিং ডিভাইসটা তত উপরের দিকে উঠবে। তাহলে এটা যদি 1, এটা মনে করো যে 2, 3, 4, 5, তাহলে কি যত তীব্র বেগে বাতাস প্রবাহিত হবে আমার এই ফ্লোটিং ডিভাইসটা তত উপরে উঠবে। এবং সেইখান থেকে শিরলি পারমিয়েবিলিটি টেস্টার দিয়ে তখন গ্রেডিং করা হতো বা রেটিং করা হতো যে কত রেটিং। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। তাহলে কি হলো, ফেব্রিকের ভিতর দিয়ে যত বেশি বাতাস প্রবাহিত হবে সেই বাতাসটা কি হচ্ছে আমার এখানকার যে শোলাটা বা ফ্লোটিং ডিভাইসটা আছে সেটাকে তত বেশি উপরের দিকে উঠাচ্ছে। তার মানে কি আমরা বুঝবো যে ফেব্রিক দিয়ে বেশি বাতাস প্রবাহিত হচ্ছে। তো কি পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে এই যে ফ্লোটিং ডিভাইসের স্কেল থেকে আমরা যে মান পাবো বা স্কেল থেকে এটাকে নির্ধারণ করা হয়। এটা হলো শিরলি এয়ার পারমিয়েবিলিটি টেস্টার। তো আধুনিক যে মেশিনগুলি আছে সেগুলোর সিস্টেমটা অনেকটাই এটাকেই মডিফিকেশন করা হয়েছে। সেখানে এই যে রিডিংটা সেটা ডিজিটালি পাওয়া যায়। ওকে, তো বাতাসের যে প্রবাহের যে হিসেব নিকেশ সেগুলো সব সেম, শুধুমাত্র রিডিংটা আমরা স্কেল থেকে না নিয়ে সরাসরি ডিজিটাল হেড থেকে নেই। তো চলো তাহলে একটু উপরের দিকে যাওয়া যাক। বলা হচ্ছে ফেব্রিক এয়ার পারমিটিভিটি টেস্ট, বলা হচ্ছে এয়ার পারমিটিভিটি টেস্টার ক্যান মেজার বাই ডিস্টিংক্ট টেস্ট প্রসিডিউর প্রটোকলস। ফর এক্সাম্পল যদি আমরা বলি, তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ASTM D73737 অথবা ISO 2937 এই টেস্টের আওতাভুক্ত পড়ে, বা এই টেস্টের প্রসিডিউর STM অথবা ISO তে রয়েছে, তাদের নাম্বার হচ্ছে এটি, সেখান থেকেও কিন্তু আমরা এটা দেখতে পারি। তো মোটামুটি আমি একটা জেনারেল কনসেপ্ট দিব। So according to this test method, the airflow through given area of fabric, একটা জিনিস লক্ষ্য করো, given area মানে একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, given area of fabric is measured at a constant pressure, তাহলে একটা কনস্ট্যান্ট প্রেসার থাকছে, P থাকছে, drop across the fabric, এবং এর ভিতর দিয়ে বাতাস প্রবাহিত করা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার একটা নির্দিষ্ট প্রেসারে নির্দিষ্ট পরিমাণ বাতাস প্রবাহিত করা হচ্ছে এবং সেটাকে মাপা হচ্ছে যে কি পরিমাণ বাতাস প্রবাহিত হলো। The fabric is clamped over the air inlet and the air is drawn through the fabric is sampled by means of suction pump, and the rate of air flow at the point is measured by using a airflow meter, ওই যে বললাম Shealy airflow meter, and the value of the permeability may be differ considerably across the entry area of the fabric due to the irregulation of the yarn. The permeability findings are not influenced by the fabric orientation because the measure of area is always circular. তো তুমি ওয়ার্প ওয়েব বা যে কোনো দিকে না, তাতে কোনো সমস্যা নেই। The test condition for the measurement of the air permeability, the clamping area of the sample সেন্টিমিটার স্কয়ারে হয় সাধারণত, এবং প্রেসার ডিফারেন্স প্যাসকেলে হয়। According to the ASTM standard recommended test area হচ্ছে 38.3 সেন্টিমিটার স্কয়ার। আমরা যে একটা নির্দিষ্ট এরিয়ার কথা বললাম সেই নির্দিষ্ট এরিয়াটা হবে 38.3 সেন্টিমিটার স্কয়ার। ওকে, and while alternate areas are 5, 10, 100, দেখো এটা যে 38ই হতে হবে এমন কোনো কথা নাই। তো তুমি এটাকে 5, 10 বা 100 তোমার মতো করে করতে পারো। বিষয় এখানে কি, বিষয় এখানে হচ্ছে কতটুকু এরিয়ার ভিতর দিয়ে কতটুকু এয়ার আমি পাস করছি এবং আউটপুট কতটুকু যাচ্ছে, এটা যদি আমি বের করতে পারি আমার এরিয়া ফ্যাক্ট না। আমার যদি কতটুকু এরিয়া কতটুকু বেরোচ্ছে, বাতাস বেরোচ্ছে, এটা আইডেন্টিফাই করতে পারলে করতে পারবো। তো টেস্টের সুবিধার ক্ষেত্রে সাধারণত 38.3 সেন্টিমিটার ASTM অনুসারে ইউজ করে থাকে। and the air is down perpendicularly, উপর থেকে নিচে ড্রন করা হয় অথবা নিচে সাকশন করে নেওয়া হয়, উপর থেকে টেনে নেওয়া হয় through the fabric, and the airflow rate is adjusted to provide the pressure difference between 100 and 120 pascal between the two fabric surface. মোটামুটি দুইটা ফেব্রিক সারফেস একসাথে করে দেওয়া হয়
তো দুটোর যে প্রেসার ডিফারেন্স সেটা নির্ণয় করা হয়, and that pressure drop is 10 kilopascal is apparel and 200 pascal for industrial fabric এর জন্য সিলেক্ট করা হয়, and the air permeability in মিমি per second can be calculated. ওকে, আমি মেশিনটা দেখাচ্ছি। সো এয়ার পারমিএবিলিটি যদি আর সমান প্রকাশ করি কিউ বাই ভি বলবো কিনা অন্য কিছু বলবো, ভি বলতে পারি, বাই এ ইন্টু 167 সূত্র থেকে কিউ ভি যেটা সেটাকে বলা হচ্ছে ফ্লো রেট অফ এয়ার পার সেন্টিমিটার কিউব এলাকায়, অ্যান্ড লিটার যেটা পার ডিএম কিউব, সরি ডায়ামিটার যেটা ডেসিমিটার কিউবে হবে, সেন্টিমিটার না, পার মিনিটে, অ্যান্ড লিটার্স পার মিনিট, অ্যান্ড ফেব্রিক এরিয়া যেটা এ সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ কতটুকু এয়ার রেট পারমিএবিলিটি বলতে এয়ার কতটুকু জায়গার ভিতর দিয়ে পাস হচ্ছে সেটাকে বোঝাচ্ছে। বলা হচ্ছে Shirley air permeability tester is widely used for the air permeability testing. In Shirley air permeability tester, the sample is clamped between two rubber gasket and guard ring surrounding the test specimen ensure that all measured airflow passes through the specimen with no leakage. এখানে গার্ড রিং দিয়ে স্যাম্পলটাকে লাগানো হয়। The area of the circle is 5.0 সেন্টিমিটার স্কোয়ার। তো একটু আগে আমরা কিন্তু দেখলাম 38 সেন্টিমিটার স্কোয়ার। তো airflow is measured when the pressure is differential 20 মিমি, যেটা আমাদের এইটুক হতে পারে, সমস্যা নাই, যে 2 কিলো প্যাসকেল 0 থেকে থাকে সাধারণত is applied, and the 10 measurement of airflow made of each other sample, এরকম আমরা 10টা মেজারমেন্ট সাধারণত নিব। তো আমি তোমাদের ওয়ার্কিং প্রসিডিউরে যাওয়ার আগে কিছু ছবি কিছু ভিডিও দেখাবো, তো আশা করি সেই ভিডিও থেকে তোমরা অনেকটাই ক্লিয়ার হবে। কিন্তু এক মিনিট, টেস্ট এক্সের একটা ভিডিও, হ্যাঁ আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, দেখো, আশা করি দেখতে পাচ্ছ। এটা আমাদের এয়ার পারমিএবিলিটি টেস্টার, একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। এই এয়ার পারমিএবিলিটি টেস্টার দিয়ে আমরা ফেব্রিকের এয়ার পারমিএবিলিটি মাপবো। এটা টেস্টেক্সের একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওরা যেভাবে প্রসিডিউরটা করেছে। প্রথমে মেশিন সেটআপ করে নিতে হয়, প্যারামিটার ঠিকঠাক করে নিতে হয় যে কত প্যারামিটারে কতটুকু এরিয়াতে করব। এই যে আমাদের স্যাম্পল যেটা দিয়ে এয়ার পাস হবে, অর্থাৎ কতটুকু এয়ার পাস হবে সেটার উপর ডিপেন্ড, অর্থাৎ কতটুকু এয়ার সারানো হবে সেটা নির্ধারণ করে দেওয়া হয় এই যে এয়ার ইনজেক্ট গুলো দিয়ে, যে কতটুকু এয়ার আসবে বা কতটুকু এয়ার পাস হবে সেটা নির্দিষ্ট পরিমাণ এয়ার যেহেতু পাস করতে হবে। ওইটার গায়ে দেখবা ছোট ছোট এয়ার ইনজেক্টের ছোট ছিদ্র রয়েছে, এই ছিদ্রটা দিয়ে কতটুকু এয়ার পাস হতে পারছে, মানে এই ছিদ্রটা দিয়ে এয়ার কন্ট্রোল করা হয়। এটা দুই ধরনের হতে পারে, নিচ থেকে উপরের দিকে এয়ার আসতে পারে অথবা উপর থেকে নিচের দিকে এয়ার যেতে পারে। এটা সম্ভবত নিচ থেকে উপরের দিকে। ওকে, এই যে স্যাম্পল, এটা হচ্ছে 38 মিমি, এই যে এটা 38 সেন্টিমিটারই তো, হ্যাঁ। এরপরে এই যে স্যাম্পলটা দিলাম, সাপোর্টিং রিংটা দিলাম, এইবার স্যাম্পলটাকে ক্লাম্পে বসিয়ে দিলাম। এরপর নিচ থেকে উপরের দিকে অথবা উপর থেকে নিচের দিকে, এটা নিচ থেকে উপরের দিকে বাতাস প্রবাহিত হচ্ছে। ওকে, এই কতটুকু বাতাস প্রবাহিত হতে পারলো সেটা এখানে দেখাচ্ছে, এবং কতটুকু আমি দিলাম। সাধারণত বেশি দেই কম প্রবাহিত হয়, এটাই তো স্বাভাবিক। 100-200 দিলে 125 বা আরো কম সম এরকম প্রবাহিত হয়। তো এখন এয়ার ইনলেট চেঞ্জ করে দিয়েও কিন্তু আমরা বাতাসের যে পরিবর্তন সেটা করতে পারবো, এবং একই সাথে এইভাবে স্যাম্পলের অনেকগুলো টেস্ট সাধারণত করতে হয়, করে গড় করতে হয়। ঠিক আছে, এখানে কি হচ্ছে, যাক বাতাসটাকে পাস করছে। আচ্ছা, আমি আরো কিছু ভিডিও দেখাবো ক্লিয়ার হওয়ার জন্য।
ওকে, এটা আমাদের এয়ার পারমিএবিলিটি টেস্টার। যে স্যাম্পল 1 2 3 4 সবগুলো করে নজেল এগুলা গড় করে নেওয়া যায়। গড় করেই নিতে হবে, কারণ গড় না করলে অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা কম থাকে। ওকে, এই টেস্ট শেষ। আমি আরো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ওকে, টেস্ট এক্সের ভিডিওটা শেষ। আমি আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা ডিভিটির একটা, এটা দেখো উপর থেকে বাতাসটা প্রবাহিত হয়। এখানে টাচ স্ক্রিন এয়ার পারমিএবিলিটি টেস্টার বলছে, স্ক্রিন টাচ তো মানে টাচের মাধ্যমে অপারেট করতে হচ্ছে সবগুলোতেই। তো দেখো এখানে প্রেসার দেখো উপরে 1 প্যাসকেল, টোটাল এয়ার ফ্লো সবকিছু এখানে ডিজিটালি ওঠে। উপর থেকে নিচের দিকে বাতাস প্রবাহিত হয়। এগুলো সব স্যাম্পল সাইজ যেগুলো তোমরা দেখতেছো, যে এই স্যাম্পল এরিয়া অর্থাৎ এটার ভিতর দিয়ে যতটুকুই বাতাস প্রবাহ, যেমন 38 সেন্টিমিটার স্কোয়ার, 20 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, ভ্যারাইটি রয়েছে। প্রেসার সাধারণত 50 প্যাসকেল, 100 প্যাসকেল, 200 প্যাসকেল ইত্যাদি প্রেসার হতে পারে। স্যাম উপরে দিতে হবে, এই যে উপরে দেখো একটা ফুটা রয়েছে, এতে বাতাস প্রবাহিত হবে। এরপর এই যে উপর থেকে নিচের দিকে এবার বাতাস প্রবাহিত, তাহলে সিলেক্ট করে দিচ্ছি প্রেসার, তারপরে হচ্ছে যে 100 প্যাসকেল, ক্রস স্যাম্পল সেকশন কত, সেকশনাল এরিয়া দেখো কতটুকু সিলেক্ট করলো, 20 সেন্টিমিটার স্কোয়ার। দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, এই যে উপরে টোটাল এয়ার ফ্লো এবং এয়ার ফ্লো হচ্ছে, টোটাল এয়ার ফ্লো হচ্ছে কি পরিমাণ এয়ার শুধুমাত্র নজল দিয়ে আমরা সাপ্লাই করেছি এবং ফেব্রিকের ভিতর দিয়ে কতটুকু হয়েছে, এটার মোটামুটি গড় নিব। তো এয়ার ফ্লো তাহলে হচ্ছে 62। এরকম করে মোটামুটি অনেকগুলো স্যাম্পলের আমরা গড় নিব। গড় করলে আমরা বুঝতে পারবো যে অবশ্যই আমার টোটাল যে এয়ার ফ্লোটা হবে সেটা, আমাদের টোটাল যে এয়ার ফ্লোটা হবে সেটা হচ্ছে অবশ্যই আমার ইয়ে থেকে কম হবে। অর্থাৎ আমি যেটার কথা বলছি, আমাদের যে মূল স্যাম্পল রয়েছে মূল স্যাম্পল থেকে কম হবে। তো আমি তোমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করছি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য। সরি, এক মিনিট। দেখো, এটি আরেকটি আমাদের এয়ার ফ্লো টেস্টটা, আশা করি সবাই মোটামুটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সেটিংস গুলো সহ একবারে। এই যে আমাদের যে 38 সেন্টিমিটার স্যাম্পল সাইজ নিতে এয়ার জেট ওরিফিস যেটা যেটা দিয়ে আমরা কতটুকু সিলেক্ট করব সেটা সিলেক্ট করে নিলাম, 38 সেন্টিমিটার স্কোয়ার। নজেল, নজেল কয়টা দিব, ঠিক আছে, তিনটা, তাহলে তিনটা নজেল থাকবে নিচে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে স্যাম্পলের ইয়ে কত হবে, প্রেসার কত হবে, সবই সেট করে নিলাম। এই যে নজেল লাগাচ্ছি, ঠিক আছে, ওটা খুলে সাধারণত নজেলটা লাগাতে হয়, এয়ার ওরিফিসটা। যারা কাজ করো এই মেশিনে তারা তো জানোই, যেটা নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে যাদের। ওকে, টাইট করে দিয়ে দেন আমাদের স্যাম্পল দিতে হবে 38 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, স্যাম্পলটা দিব, তারপরে ইউজ করব। এটাও আমাদের প্রথমটার মতোই। দেখো এখানে যে ওরিফিসটা যেটা কাজ করছে আমার এয়ারটাকে, মনে করো যে আহ, মানে স্ট্যান্ডার্ড ওজন রয়েছে না আমাদের, যেরকম সেরকম স্ট্যান্ডার্ড ওরিফিস রয়েছে, সেটা দিয়ে এই পরিমাণ বাতাস প্রবাহিত হতে পারবে সেটা, সেজন্য এই ওরিফিস গুলো লাগানো হয়। তো তারপরে আমরা সাধারণত 2-3 বার নিয়ে বা 5 বার নিয়ে গড় করে ফেলি। দেখো ওরিফিসটা, ঠিক আছে। এবং দেখো এখানে ওরিফিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ওকে, এই যে দেখো নজল 1 দিল, 1 নাম্বার,
অর্থাৎ দেখো প্রত্যেকটা নজলের যে নাম্বার রয়েছে সেই নাম্বার অনুসারে নজলের কিন্তু বাতাসের যে তারতম্য সেটা এখন 1 নাম্বারটা লাগাবে বা এইভাবে অনেকগুলো নজল রয়েছে পাশে তোমরা দেখতে পাবা। ওকে, আবার সেম ভাবে এখান থেকে মেজার করে নেব। অর্থাৎ বাতাসের পরিমাণ বেশি হলে বা কম হলে কিরকম হয় সেটা, যে অনেক সময় আছে যে অল্প বাতাসের জন্য যায় না, তীব্র বাতাস হলে বা বাতাসের গতি কত হলে সেই ক্ষেত্রে পোরোসিটিটা কত আসে। দেখো এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো স্যাম্পল প্রেসার, নজল প্রেসার, ঠিক আছে 38 সেন্টিমিটার, এয়ার পারমিএবিলিটি একবারে দেখাচ্ছে 6.19 মিমি পার সেকেন্ড। ওকে, আশা করি আমরা আপাতত মোটামুটি ক্লিয়ার। এবার আমরা আবার ইয়েতে আমাদের ফিরে যাব, আমাদের যে এখানে ফিরে যাব। তো এখানে আমরা একটু দেখি তাহলে ওয়ার্কিং প্রসিডিউরটা কি। এতক্ষণ ধরে ভিডিও দেখেছি। সো হ্যান্ডেল দ্য টেস্ট স্পেসিমেন কেয়ারফুলি, অ্যাভয়েড দ্য অল্টারিং দ্য ন্যাচারাল স্টেট অফ ম্যাটেরিয়াল, কোনো প্রকার কোনো কিছু যেন না লাগে। Place the specimen onto the test head of the test instrument and perform the test as specified the manufacturer অপারেটিং ইনস্ট্রাকশন অনুসারে ওই হেডে দিয়ে স্যাম্পলটা টেস্ট করব। Place the coated test specimen with the coated side down and towards the low pressure side to minimize its leakage। যদি আমাদের এরকম কোনো কোটিং দেওয়া থাকে ফেব্রিকের উপরে তো সেই ক্ষেত্রে কোটেড সাইডটা ডাউনওয়ার্ডস দিব, মিনিমাম লিকেজ। ইউজ ওয়াটার প্রেসার ডিফারেন্সিয়াল, সাধারণত 125 প্যাসকেল রাখা হয়, আমরা একটু আগে দেখেছি। তারপরে কিলো পেসকেল আবার পেসকেল গুলাই ফেলো না। রিড দ্য রেকর্ড এন্ড ইনজিবল টেস্ট এন্ড এসআই ইউনিট সেন্টিমিটার পার কিউব অথবা সেন্টিমিটার স্কোয়ার, ইঞ্চি পার পাউন্ড, অথবা যে কোনো একটাতে মেজার করলেই হবে। For a special application, total its leakage under and through the specimen may be measured and separate test and covered by the airtight cover and substitute from the original test। এখানে বলা হচ্ছে যে আমাদের যদি কোনো লিকেজ না হয়, আমরা যে স্যাম্পলটা হোল্ড করছি সেখানে যেন কোনো প্রকার লিকেজ না হয়। লিকেজ হলে কিন্তু এয়ারটা ফেব্রিকের ভিতর দিয়ে পাস হওয়ার পরিবর্তে অন্য দিক দিয়ে পাস হয়ে চলে যাবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা রেজাল্টটা পাবো না। রিমুভ দ্য টেস্টেড স্পেসিমেন এন্ড কন্টিনিউ until the specimen have been tested in each laboratory unit and the number of test may be 10 but minimum requirements test is 4। মোটামুটি 4টা আমাদেরকে করতেই হবে। তারপর এরকম ডাটাগুলো নিয়ে যেমন এখানে বিভিন্ন প্রকার করেছে, প্লেন উইথ 1 এর করেছে অনেকগুলো স্যাম্পল। দেখো এখানে এয়ার পারমিএবিলিটি 42 পেয়েছে, কোনোটা ফিট পার ফিট কিউব পার সেন্টিমিটার স্কয়ার মিটার করছে 40, 50 একইভাবে স্ট্যান্ডার্ড। তো সবগুলো শেষে গড় করে যে রেজাল্টটা পাইছে সেটাই আমাদের এয়ার পারমিএবিলিটি। সো অ্যাটলিস্ট 4টা করতে হবে। So the study is carried out in the developed theoretical model and air permeability values for the fabrics and model value of the permeability using pore size, nozzle ইত্যাদি। সো এখানে ভিডিও লিংকটা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো আলটিমেট যে কথাগুলি হলে সেটা হচ্ছে যে আজকে আমরা যেটা ডিটারমিনেশন অফ পোরোসিটি অফ এয়ার পারমিএবিলিটি টেস্টার অফ এ ফেব্রিক। ওকে, তাহলে পোরোসিটিটা কি? পোরোসিটিটা হচ্ছে একটা ফেব্রিকের ভিতর কি পরিমাণ ফাঁকা জায়গা আছে সেটা। তাহলে এটা আমরা কিভাবে মেজার করব, যে একটা নির্দিষ্ট আয়তনের ফেব্রিকের মধ্য দিয়ে যদি একটা নির্দিষ্ট পরিমাণ বাতাস নির্দিষ্ট প্রেসারে প্রবাহিত করা হয়, তো সেই প্রবাহিত বাতাসটা কি পরিমাণ ফেব্রিকের ভিতর দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারছে সেটার হারকে আমরা বলছি এয়ার পারমিএবিলিটি। তো যে পরিমাণ বাতাস আমরা দিব সাধারণত সেই পরিমাণ বেরোতে পারবে না। তো এই দুটোর ডিস্টেন্স থেকে আমরা কি পরিমাণ বাতাস প্রবাহিত হলো সেটা বের করতে পারি। সেজন্য আমাদের যে এয়ার শিরলি পারমিএবিলিটি টেস্টার রয়েছে সেটার মেকানিজম আমরা জেনেছি, যে এখানে ফ্লোটিং ডিভাইসের মাধ্যমে যতটুকু উঠে। এখন নতুন করে যে ডিজিটাল মেশিন গুলো এসেছে সেটার এয়ারটা উপর থেকে নিচ থেকে উপরে হতে পারে এবং উপর থেকে নিচে হতে পারে। যে সমস্ত মেশিনের নিচ থেকে উপরের দিকে হয় সেগুলো সাধারণত অরিফিস থাকে, অরিফিসটা ঠিক করে দেয় কি পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আমার তো কি পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে সেটাও লাগবে, তারপর উপরে না হয় কাউন্ট হবে যে কি পরিমাণ বাতাস ফেব্রিকের ভিতর দিয়ে পাস হলো। এখন ডিজিটাল মেশিন গুলো কি করে, দুটো অলরেডি এই যে এটা ক্যালকুলেট করে একেবারে এয়ার পারমিএবিলিটি রেজাল্ট আমাদেরকে বলে দেয়। ঠিক আছে, তাহলে আমাদের আইএসও, এএটিসি, এএসটিএম এবং
আইএসও অনুসারে স্যাম্পল সাইজ রয়েছে 38.3 সেন্টিমিটার স্কয়ার অথবা 5, 10, 100 যেটাই তুমি করো না কেন, অর্থাৎ যতটুকু ফেব্রিকের ভিতর দিয়ে কতটুকু প্রসারিত হোক এয়ার পাস হলো সেটাই কিন্তু সিস্টেম বা সেটাই হচ্ছে কথা। এখানে সেই মেশিনটি আমরা দেখছি, এটার ভিডিও আমরা ইতিমধ্যে দেখেছি। যাদের ল্যাবে আছে, যারা ল্যাবে কাজ করো সরাসরি, তারা তো জানোই। তো এই ছিল আজকে আমাদের। ধন্যবাদ সবাইকে।